আশা রাখি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের আবারও অভিনন্দন। আমি নফিসা পারভিন, প্রকাশক বাংলা, কাজী জহুরুল হক কলেজ। শিক্ষার্থীরা, আজ আমি বাংলার প্রথম পত্রের কবিতাংশের কবি সুফিয়া কামালের তাহারেই পড়ে মনে কবিতার কবি পরিচিতি, শব্দার্থ, কবির উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমাদের যেহেতু একটা ফেসবুক লাইভ ক্লাস, তোমরা একে একে সকলেই লাইভে যোগদান করো। আমি একটু সময় নিচ্ছি তোমাদের লাইভে যোগদান করার জন্য। আজকে কেউ কেউ তোমরা একটু দেরিও করে ফেলবা লাইভে, হয়তো বা আমি সেটা ধরে নিচ্ছি, কারণ তোমরা তোমাদের প্রয়োজনে যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো নেওয়ার কথা সেটা আজকে নেওয়ার জন্য আসছিল, এই কারণে হয়তো তোমাদের একটু দেরি হতে পারে। তো তারপরে আমি কিন্তু আমার এখন ক্লাস টাইম, শিডিউল ক্লাস, আমি কিন্তু তোমাদের ক্লাস শুরু করে দিচ্ছি, বলে যাচ্ছি যে প্রথমেই আমি দেখে নেব আমাদের কবিতার নাম হচ্ছে তাহারেই পড়ে মনে। শিক্ষার্থীরা, আমরা স্বাভাবিকভাবে যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে তাহারেই, এই যে কথাটা তাহারেই পড়ে মনে, এটা আমরা সহজেই ভুল করি। সেটা কেমন তোমরা বলে ফেলো, তাহারেই মনে পড়ে, এই ভুলটা করে ফেলো। মনে পড়ে হবে না, তাহারেই পড়ে মনে। কবিতাটির নাম আমরা সঠিকভাবে শিখে নিব, যে তাহারেই পড়ে মনে, কবি সুফিয়া কামাল। তো তাহারেই পড়ে মনে শব্দটির অর্থ আমরা এভাবে বুঝব যে কোনো একজনকে কবি মনে পড়ছে, তাহারেই পড়ে মনে। এই তাহারেই পড়ে মনে এটি হচ্ছে কবির কাব্য সাধনার উৎসাহদাতা, প্রেরণাদাতা, কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন। তো আমরা সেদিকে যাব। তো প্রথমে আমরা কবি পরিচিতিটা জেনে নিব। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাহলে আমরা জানলাম যে সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। পথিকৃৎ হচ্ছে যিনি পথ দেখিয়েছিলেন। তো এই কবির জন্ম হচ্ছে বরিশালে, সেটা হচ্ছে তোমার 1911 খ্রিস্টাব্দে বা 1911 সনে 20 জুন কবি জন্মগ্রহণ করেন। কবির পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা। তাহলে কবি জন্মগ্রহণ করেন হচ্ছে আমরা জানলাম বরিশালে, আর কবির পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। তো জন্মসনটা আমরা জানলাম যে 1911 খ্রিস্টাব্দে হচ্ছে কত, 20 জুন। আচ্ছা দেখি শিক্ষার্থীরা, তোমরা যোগদান করেছো কে কে? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছি অনেকেই যোগদান করেছো। লাইভ ক্লাসে যোগদান করাটা তোমাদের জন্য যেমন জরুরি, আমাদেরও পড়িয়ে আমরা তৃপ্তি পাই, যে সার্থকতা লাগে যে তোমরা জয়েন করছো, যোগদান করছো, ক্লাসগুলো দেখছো। তো
আমি চলে যাই কবির জন্ম জানলাম, এবার আমরা দেখে নেব পৈতৃক নিবাস জানলাম। আমি একটু বোর্ড জেনে নেব। কবির জন্মটা আমরা বলি জন্ম, আগে আমরা জেনে নেব জন্ম সন বা জন্ম পরিচয়। জন্ম পরিচয় বা জন্ম সন যেটি আমরা বলতে পারি, বলবো, অসুবিধা নেই। তো জন্ম পরিচয়, আমি জন্ম পরিচয় তোমাদের বললাম যে কবির জন্ম পরিচয় হচ্ছে উনি বরিশালে জন্মগ্রহণ করেছেন, আর জন্ম সনটা ছিল 1911-20 জুন। তো আমরা বোর্ডে লিখে ফেলি কবির জন্ম 20 জুন 1911 খ্রিস্টাব্দ, 1911 খ্রিস্টাব্দ। আর এটা হচ্ছে কোথায়, স্থানটা হচ্ছে বরিশাল, স্থান বরিশাল। বরিশাল। আর কবির পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। সেক্ষেত্রে আমি এখানে ডেটটা লিখে নেই। আজকে হচ্ছে 31/1/2021। বিষয় হচ্ছে বাংলা, প্রথম পত্র লিখবো বাংলা। প্রথম পত্র আমি লিখে নিলাম তোমাদের ক্লাসের মাঝে। তো আমরা জানলাম কবির পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা। আর কবির পিতা হচ্ছে, পিতার নাম আমরা জানবো, পিতা হচ্ছে সৈয়দ আব্দুল বারী। কবির পিতা হচ্ছে আব্দুল বারী, মাতা জানবো আমরা পিতার পরে, মাতা সাবেরা বেগম। মাতা সাবেরা বেগম। তো কবির জন্ম পরিচয়টা আমরা জানলাম, জন্মস্থান, পৈতৃক নিবাস, পিতা, মাতা। এরপরে আমরা জানবো কবির পেশা, পেশা বা কর্মজীবন। পেশা বা কর্মজীবন। পেশা বা কর্মজীবন আছে, কবি কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এটা কোথায়, কলকাতার একটি বিদ্যালয়ে কিছুকাল এই কবি সুফিয়া কামাল শিক্ষকতা করেন। কত সময়, কিছুকাল, এখানে আমরা বইয়ে পেয়েছি কিছুকাল তিনি কলকাতার একটি বিদ্যালয়ে, কিছুকাল কোথায়, স্থানটা হচ্ছে কলকাতার একটি বিদ্যালয়। কলকাতার একটি বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। কলকাতার একটি বিদ্যালয়ে কবি শিক্ষকতা করেন। তো আমরা কবি পেশা জানলাম। পরবর্তীতে তিনি কি করেন, সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন এবং নারী শিক্ষার তিনি ব্রতী হন। নারী আন্দোলনে ব্রতী হন। এরপরে আমরা দেখে নিব কবির সাহিত্যকর্ম। কবির সাহিত্যকর্ম কি কি আছে? সাহিত্যকর্ম আছে
উল্লেখযোগ্য এটি আমরা দেখব সাহিত্যকর্ম। সাহিত্যকর্মে হচ্ছে প্রথমে আমরা দেখব সাহিত্যকর্মে আমরা কাব্যগ্রন্থগুলো আগে দেখে নেব। কাব্যগ্রন্থ কি কি আছে, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি কি এটা দেখব। কাব্যগ্রন্থ সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি কি সেটি আমরা দেখে নিই। আছে প্রথমে আছে হচ্ছে সাজের মায়া। সাজের মায়া, সাজের মায়া। তারপরে আছে হচ্ছে মায়া কাজল। মায়া কাজল এগুলো হচ্ছে কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। মায়া কাজল। তারপর আছে হচ্ছে উদাত্ত পৃথিবী। উদাত্ত পৃথিবী। উদাত্ত পৃথিবী। তারপরে পাবো হচ্ছে মন ও জীবন। মন ও জীবন। তারপর পাবো মৃত্তিকার। মৃত্তিকার ঘ্রাণ। মৃত্তিকার ঘ্রাণ ইত্যাদি। তাহলে সাহিত্যকর্মে প্রথমে আমরা পেলাম কাব্যগ্রন্থ কি কি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন, মৃত্তিকা ঘ্রাণ ইত্যাদি। এরপরে আমরা দেখে নেব শিক্ষার্থীরা, আমি একটু মুছে নিচ্ছি। কবির গল্প গ্রন্থ আমরা দেখব। আমরা কাব্যগ্রন্থ পেলাম, এবার দেখব গল্প গ্রন্থ। উল্লেখযোগ্য সুফিয়া কামালের গল্প গ্রন্থ হচ্ছে কেয়ার কাটা। কেয়ার কাটা। তাহলে আমরা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ পেলাম। এরপরে শিখলাম, দেখলাম কি গল্পগ্রন্থ হচ্ছে কেয়ার কাটা। তারপরে আমরা যেটি দেখব ভ্রমণ কাহিনী। ভ্রমণ, কবি ভ্রমণ কাহিনী স্মৃতি কথা লিখেছেন, গল্প লিখেছেন, কাব্যগ্রন্থ লিখেছেন। ভ্রমণ কাহিনী হচ্ছে সোভিয়েতের দিনগুলি। এটি হচ্ছে কবি ভ্রমণ কাহিনী, সোভিয়েতের দিনগুলি। কবি ভ্রমণ কাহিনী পেলাম সোভিয়েতের দিনগুলি। স্মৃতি কথা আছে, কবি স্মৃতি কথাটা কি আমরা দেখে নিই। স্মৃতি স্মৃতি কথা। কবি স্মৃতি কথা হচ্ছে ৭১-এর ডায়েরি। ৭১-এর ডায়েরি। তো শিক্ষার্থীরা, আমরা কবির জন্ম পরিচয় বা জন্মস্থান জানলাম, পেশা বা কর্মজীবন জানলাম। এরপরে আমরা তার সাহিত্যকর্মের মধ্যে পেলাম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা। এগুলো হচ্ছে তার সাহিত্য কর্মের ভিতর ছিল। এরপরে আমরা দেখব আরেকটি গ্রন্থ আছে উল্লেখযোগ্য শিশুতোষ। কবি শিশুতোষ গ্রন্থ লিখেছেন। শিশুতোষ গ্রন্থটি কি? শিশুতোষ গ্রন্থের নাম আমরা জানবো সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ হচ্ছে ইতল বিতল। ইতল বিতল। আরেকটি পাব হচ্ছে নওয়াল কিশোরের দরবারে। নওয়াল কিশোরের দরবারে।
ভ্রমণ কাহিনী জানলাম, স্মৃতিকথা, শিশুতোষ গ্রন্থ সুফিয়া কামালের। এরপরে আমরা কবি পরিচিতির ভেতর যে কথাগুলো জানবো যে সুফিয়া কামাল যখন জন্মগ্রহণ করেন তখন মেয়েদের কাটাতে হতো গৃহবন্দী। তৎকালীন সময়ে মেয়েদের বাঙালি মুসলিম পরিবারের মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ ছিল না। তাদেরকে গৃহবন্দী জীবনযাপন করতে হতো। তো সুফিয়া কামাল এই গৃহবন্দী দশায় তার জীবন থেমে থাকেনি। কবি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং তিনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন, যার ফলশ্রুতিতে বা পরবর্তীতে কবি জননী সম্ভাষণে বা জননী সহায়িকা সম্ভাষণে ভূষিত হয়েছেন। তো আমরা সুফিয়া কামালের কবি পরিচিতির ভেতর যে কথাগুলো জানলাম খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই কবি পরিচিতির ভেতর থেকে আমাদের অনেক প্রশ্ন হয়ে থাকে। তো সেটা আমি গত ক্লাসে তোমাদের অন্য কবিতা পড়াতে গিয়ে দেখিয়েছি যে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে। যেমন আমরা যে কবি পরিচিতি জানলাম, সুফিয়া কামাল কত সনে জন্মগ্রহণ করেন, প্রশ্ন হতে পারে। সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন? সুফিয়া কামালের উল্লেখযোগ্য দুটি কাব্যগ্রন্থের নাম কি, বা একটি হতে পারে যে উল্লেখযোগ্য সুফিয়া কামালের উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থের নাম কি। এভাবে আমাদের কবি পরিচিতি থেকে একাধিক প্রশ্ন হতে পারে। সেটি তোমার জ্ঞানমূলক অংশেও হয়ে থাকে, সৃজনশীল অংশেও প্রশ্ন হয়ে থাকে কবি পরিচিতি থেকে। তারপর আমরা শিখব শব্দার্থ থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে। তারপরে আমাদের যেটা বললাম পাঠ পরিচিতি অংশ, এখানেও আমাদের প্রশ্ন হয়ে থাকে। তো এই জন্য আমাদের কবিতা পড়তে গেলে আমরা কি করব, প্রথমে কবি পরিচিতিটা সুন্দর করে পড়ব এবং প্রশ্নগুলো নিজেরা তৈরি করে জেনে নিব। তারপর আমরা শব্দার্থ শিখব, পাঠ পরিচিতিও শিখব। তো আমি তোমাদের কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করলাম। এরপরে কবির মৃত্যু সনটা আমরা জানব। আমরা জন্ম সন জেনেছি 1911 20 জুন, এটা হচ্ছে বরিশালে কবি জন্মগ্রহণ করেন। এবার হচ্ছে আমরা জানব মৃত্যুটা। মৃত্যু হচ্ছে কবির 1999 সাল। সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন 1999 সালের 20 নভেম্বর। তোমরা মনে রাখা শিক্ষার্থীরা, আমি এটি মুছে ফেলছি যে জন্ম হচ্ছে 20 জুন, সনটা ভিন্ন, মাসও ভিন্ন, কিন্তু তারিখ এক। 20 জুন হচ্ছে জন্ম 1911, আর মৃত্যুবরণ করেন হচ্ছে 1999 সালের 20 জুন। সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন কত সালে? মৃত্যু হচ্ছে 1999 সালের 20 নভেম্বর। 20 নভেম্বর। তো আমরা কবির পাঠ পরিচিতির মধ্যে জন্ম মৃত্যু জানলাম শিক্ষার্থীরা। হ্যাঁ, তোমরা জয়েন করেছো। আসমা খানম, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ আসমা খানম। আমি আবার ক্লাসে ফিরে যাই। এবার আমি কিছু শব্দার্থ তোমাদের লিখে দিব বোর্ডে। শব্দার্থগুলো আমরা দেখব। আমরা মৃত্যু জানলাম, এবার কিছু শব্দার্থ বা টিকা আমরা জানবো। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টিকা। আমি কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ তোমাদের সাথে এখানে শেয়ার করব। যেমন আমরা শব্দার্থ লিখব, প্রথমেই আমি যেটি লিখব সেটি হচ্ছে অলক। অলক শব্দের অর্থ হচ্ছে অলক। অলক শব্দের অর্থ কি? অলক শব্দের
যেটি তোমরা লিখবে দুইটা যে কোনো একটা লিখলেই সঠিক হবে। তারপরে আছে হচ্ছে বরিয়া। বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে। বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে। তারপরে শিখবো আমরা সমীর। সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। তারপরে আছে রচিয়া। রচিয়া শব্দের অর্থ হচ্ছে রচনা করে। রচনা করে। তারপরে আছে পুষ্পারতি। পুষ্পারতি শব্দের অর্থ কি? পুষ্পারতি শব্দের অর্থ হচ্ছে ফুলের বন্দনা বা নিবেদন। ফুলের বন্দনা বা নিবেদন। পুষ্পারতি শব্দের অর্থ হচ্ছে ফুলের বন্দনা বা নিবেদন। এরপরে আমরা দেখব অর্ঘ্য শব্দের অর্থ কি? অর্ঘ্য বিরচন। অর্ঘ্য বিরচন। অর্ঘ্য বিরচন শব্দের অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার। অঞ্জলি বা উপহার। অর্ঘ্য বিরচন শব্দের অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার। মাধবী। মাধবী শব্দের অর্থ হচ্ছে মাধবী শব্দের অর্থ হচ্ছে বাসন্তী লতা বা তার ফুল। 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 আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ রয়ে গেছে, সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বোর্ডে। তাহলে অলক শব্দের অর্থ জানলাম, দৃষ্টির অগোচরে বা অলক্ষ্য। বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে। সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। আর রচিয়া শব্দের অর্থ হচ্ছে রচনা করে। পুষ্পারতি শব্দের অর্থ হচ্ছে ফুলের বন্দনা বা নিবেদন। আর অর্ঘ্য বিরচন শব্দের অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার। মাধবী শব্দের অর্থ হচ্ছে বাসন্তী লতা বা তার ফুল। তো এটি আমি বুঝে ফেলছি শিক্ষার্থীরা। আমি উল্লেখযোগ্য যেগুলো গুরুত্বপূর্ণ সেই শব্দার্থগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখি আরো কে কে জয়েন করছে, দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা। হ্যাঁ, এস.এম. লুৎফর রহমান বা স্বর্ণা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বোর্ড ক্লিয়ার? দেখা বোর্ড ক্লিয়ার না? আচ্ছা, ট্রাই করা হয়তো নেট প্রবলেমে হতে পারে। বোর্ড ক্লিয়ার না, আমি তো ট্রাই করছি। নেট সমস্যার কারণে অনেক সময় এমনই হয়ে থাকে, সেটা আবার ট্রাই করছি তোমাদের ক্লিয়ার দেখার জন্য। হ্যাঁ আসমা, আরেকটু এবার আবার দেখো তো বোর্ড ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে আবার একটু জানো। আমি বোর্ডে যাচ্ছি, তুমি আবার একটু আমাকে কমেন্টস করো। তো শব্দার্থ লিখতেছিলাম আমরা, এখানে আমি বুঝতে ফেলেছি কথাটি, তোমরা আবার বুঝতে সমস্যা হবে কিনা আবার লিখে দিচ্ছি। শব্দার্থ টিকা। হ্যাঁ দেখো শিক্ষার্থীরা, এবার বোর্ড দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করবে, আমি ট্রাই করছিলাম। এরপরে লিখবো হচ্ছে কুহেল। আমাদের গুরুত্বপূর্ণ শব্দার্থ এটি, যেগুলো আমি লিখছি। কুহেল। কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। তারপরে আরেকটি শব্দ আমরা শিখব, উত্তরী। উত্তরী। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর।
কুয়াশা, প্রত্যেকটি শব্দার্থ কিন্তু তোমরা শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শিখবে, কারণ এখান থেকে আমাদের জ্ঞান প্রশ্ন হয়ে থাকে, আবার কখনো অনুধাবন অবজেক্টিভ বা সৃজনশীল জ্ঞান প্রশ্ন তোমার অবজেক্টিভ অংশ হয়ে থাকে, সৃজনশীল অংশেও হয়ে থাকে। তো যে শব্দার্থগুলো লিখলাম এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা সুন্দর করে শিখে নেবে, পড়ে নেবে বাসায়। তো এরপরে আমরা দেখব শিক্ষার্থীরা, দেখি আবার লাইনে আসছো কে? হ্যাঁ হ্যাঁ, এবার লিখেছো যে হ্যাঁ ম্যাম ক্লিয়ার, থ্যাংক ইউ আসমা খানম, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে, ধন্যবাদ। তো এবার আমি দেখবো তোমাদের সাথে, সেটা হচ্ছে পাঠ পরিচিতি। আমরা প্রথমে কবি পরিচিতি জানলাম, তারপরে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ শিখলাম, এবার আমি পাঠ পরিচিতি অংশে যাচ্ছি। এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন হয়ে থাকে। তো পাঠ পরিচিতি অংশে প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে সেটি হচ্ছে এই তাহারেই পড়ে মানে কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, এরকম একটা প্রশ্ন হয়ে থাকে, কত সনে। তো তাহারেই পড়ে মানে কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আর এই প্রকাশিত হয় কত সনে, প্রকাশ কালটা ছিল হচ্ছে 1935। শিক্ষার্থীরা মনে রাখবে, তো আমি বোর্ডে যাচ্ছি, আমি শব্দার্থ লিখে ফেললাম। কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, তাহারই মানে পড়ে কবিতাটি প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। তাহারই পড়ে মানে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়, মাসিক মোহাম্মদী পত্রিকায়। কত সনে? 1935 সন এটি প্রকাশিত হয়। 1935। তাহলে আমরা পাঠ পরিচিতিতে প্রথমে জানলাম যে তাহারই পড়ে মনে কবিতাটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়, আর এই প্রকাশ কালটা হচ্ছে 1935। এরপরে আমি আরো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি সুফিয়া কামালের। আমরা যখন কবিতাটি পড়ব তার আগে আমাদের এই কথাগুলো অবশ্যই জানা প্রয়োজন। যে আমি বললাম যে এই সুফিয়া কামালের যে সাহিত্য সাধনা এবং সাহিত্য উৎসাহ দাতা, তিনি ছিলেন সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল হোসেন। তার আগে আমরা কবি পরিচিতির ভেতর জানলাম যে তৎকালে কি বাঙালি মুসলিম নারীদের কিভাবে কাটাতে হতো, গৃহবন্দী জীবনযাপন করতে হতো, তাদের স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ ছিল না। এই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। পাশাপাশি কবির মাত্র 11 বছর বয়সে বিয়ে হয় সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে। এটা সন ছিল হচ্ছে নেহাল হোসেনের সঙ্গে বিয়ে হয় মাত্র 11 বছর বয়সে। এই নেহাল হোসেন কবির স্বামী অনেক সাহায্য করেন কবির এই শিক্ষার জন্য। তারপরে যখন কবি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে চর্চা করছেন, এই যে বিরুদ্ধ পরিবেশ ছিল, এই বিরুদ্ধ পরিবেশে এই স্বামী সৈয়দ নেহাল হোসেন কবিকে অনেক বেশি উৎসাহ দেন, সাহিত্য সাধনায় সহযোগিতা করেন। তো আকস্মিকভাবে কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা যান। সেটার সন ছিল হচ্ছে 1932। 1932 সালে সৈয়দ নেহাল হোসেন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। আর এই সৈয়দ নেহাল হোসেন যখন মারা যান তখন কবির জীবনে বা সুফিয়া কামালের জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে। কবি ভীষণভাবে বিষণ্ণ হয়ে পড়েন। আর সেই সময়টা ছিল হচ্ছে শীতকাল। শীতকালে কবির স্বামী মারা যান। এইখানে যে তাহারেই পড়ে মানে এই কবিতায় আমরা
দুজন মানে দুজনের কথাই বলবো, দুজনের কথোপকথন বলবো, সংলাপ নির্ভর কবিতা এটি। তো এই কবিতায় কবি ভক্ত এবং কবি নিজে অর্থাৎ কবি কথোপকথন বলেছেন। তাহলে আমরা দুজন ব্যক্তির কথা এখানে পাচ্ছি, যে কবি এবং কবি ভক্ত। পাঠ পরিচিতির ভিতর তো এটা আমরা জানলাম। এরপরে যেটি জানলাম যে কবিতাটির বৈশিষ্ট্য, গঠনগত বৈশিষ্ট্য হচ্ছে এর সংলাপ নির্ভর। কবিতাটি হচ্ছে সংলাপ নির্ভর। লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা, আর গঠনগত দিক থেকে কবিতাটি হচ্ছে কি সংলাপ নির্ভর রচনা। তো আমরা কবির সম্পর্কে জানলাম, কবি পরিচিতি সম্পর্কে জানলাম, কবির উল্লেখযোগ্য সাহিত্যকর্ম এবং কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ। এছাড়াও শিক্ষার্থীরা বইয়ের মধ্যে আরো ব্যাপক শব্দার্থ আছে, যেগুলো তোমরা দেখে অনেক সময় একটু বড় দেখে ভয় পাও। অনেকে বলে থাকো ম্যাম এটা মনে থাকে না। আসলে মনে তো একবার পড়লে থাকার কথা নয়, একবার না পারিলে 100বার একাধিকবার চেষ্টা করতে হয়। এবং ওই শব্দার্থগুলো যদি তোমরা বড় যেগুলো আছে ওটা সুন্দর করে পড়ো, দেখবে কবিতার লাইন বুঝতে সহজ হচ্ছে, অনেক বেশি সহজে তোমরা কবিতার অর্থ করতে পারছো। এজন্য আরো কিছু যেমন এখানে আছে, আমি একটু শব্দার্থের কথা বলি। ফাগুন যে এসেছে ধরায়, এই যে একটি শব্দার্থ, ফাগুন যে এসেছে ধরায়, এটা কবিতার লাইনের ভিতরেই পাবো। ফাগুন হচ্ছে কি একটি মাসের নাম, ফাল্গুন আমরা জানি তাই না। 12 মাস, বাংলাদেশ হচ্ছে কি 12 মাসের ষড় ঋতুর দেশ হচ্ছে বাংলাদেশ। এখানে কিন্তু আমরা এই শীত ঋতুর এবং বসন্ত ঋতু, এই দুইটা ঋতুর কথা এই তাহারই মানে কবিতা, তাহারই পরে মানে কবিতার ভিতর পাবো। কারণ শীত ঋতুতে কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেন। আর বসন্ত ঋতু যে আবির্ভাব, বসন্ত ঋতু, সেই যে বসন্ত ঋতু হয় কোন কোন মাস নিয়ে মনে আছে তোমাদের? 6 মাস, 6টি ঋতু হচ্ছে 2 মাস, তাহলে ফাল্গুন চৈত্র হচ্ছে বসন্ত, আর পৌষ মাঘ এই 2 মাস হচ্ছে শীতকাল। তো কবির স্বামী শীতকালে মারা যায়, আর যখন বসন্ত ঋতু আসে তখন কবি সাহিত্যিকরা কবিরা নতুন কিছু রচনা করে। প্রকৃতিতে যে নব সাজ, যে সুন্দর নতুন পাতা গজায়, শীতকালে রিক্ত হয়ে যায়, শূন্য হয়ে যায়, শীতকালে গাছের পাতা সবকিছু ঝরে যায়। আবার বসন্তকালে দেখা যাচ্ছে সুন্দর প্রকৃতি তার নব সাজছে, দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। শ্রমিক শব্দের অর্থ হচ্ছে বাতাস, আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। তো এখানে আমি একটু শব্দার্থ বললাম যে ফাগুন যে এসেছে ধরায়, ফাগুন হচ্ছে ফাল্গুন মাস, ধরা শব্দের অর্থ হচ্ছে কি পৃথিবী, অর্থাৎ এই পৃথিবীতে, এই প্রকৃতিতে ফাগুন এসেছে। তো কবি এখানে বইয়ে যেভাবে আছে, অর্থাৎ পৃথিবীতে বসন্তের, ফাগুন বলতে এখানে বসন্তের আবির্ভাবকে বোঝানো হচ্ছে। এই আবির্ভাব বসন্তকে কবি কোনোভাবেই মেনে নিচ্ছেন না, কবি খেয়াল করছেন না, কারণ কবি ছিলেন ব্যক্তিগতভাবে শোকাচ্ছন্ন, তার স্বামীর মৃত্যুর শোকে শোকাচ্ছন্ন ছিলেন। এজন্য প্রকৃতিতে বসন্ত আসলেও কবির মনে সাড়া জাগাতে পারছে না। তো শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তী ক্লাসে আসবো কবিতা নিয়ে। আমরা কবিতাটির লাইন অর্থ সহ ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে এর মধ্যে তোমরা জিজ্ঞাসা করে নেবে। আমাদের যে গ্রুপ খোলা আছে সেখানে তোমরা কমেন্টস বক্সে কমেন্ট করে জানতে পারো। তো সে পর্যন্ত আজকে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।